আজ 12ই রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে পালন করেন। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেন মুসলিমরা। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। 632 খ্রিস্টাব্দ এই একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ ও মা আমিনা জন্মের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাবাকে হারান এবং 6 বছর বয়সে তিনি মাতৃহারা হন। এই উপমহাদেশে মিলাদুন্নবী পালনের ঐতিহ্য 400 বছরের। মহানবীর আগমন পুরো জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে ইসলামী চিন্তাবিদরা এদিন মিলাদ, নফল, রোজা ও ইসলামী বয়ানের উপর গুরুত্ব দিয়ে থাকেন। ঈদে মিলাদুন্নবী পালিত হয় বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে আজ শনিবার রাষ্ট্রীয় ছুটি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সিরাজগঞ্জ পৌর এলাকায় হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। এতে গেল এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2 শতাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সাপ্লাই পানিতে নোংরা আবর্জনা থাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। যদিও পৌরসভা ও জনস্বাস্থ্য বিভাগ বলছে পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি, রোগ ছড়িয়েছে অন্য কারণে। প্রতিনিধি HM মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এবং হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই এলাকাগুলোর অনেক স্থান নিচু, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। এই ড্রেনেজের সাথে অনেক বাড়ির পয় নিষ্কাশনের সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই এলাকাগুলোতে প্রাদুর্ভাব বেড়ে যায় ডায়রিয়ার। চলতি মাসে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক হারে ভর্তি হচ্ছেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা। তাদের অভিযোগ, পৌরসভার সাপ্লাইয়ের দুর্গন্ধযুক্ত নোংরা পানি পান করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে মাঝে মাঝে পোকা পাওয়া যায়, ময়লা আসে, জগে পানি উঠে রাখলে কাদা জমা থাকে। এই সমস্যাগুলো ভাই রেগুলারই ফেস করতেছি আমরা। সাপ্লাইয়ের পানিটা অনেক খারাপ। এই পানিগুলো খাওয়ার ফলে আমাদের ডায়রিয়াটাই বেশি হচ্ছে। দুর্গন্ধযুক্ত, তারপরে পোকামাকড় পড়ে পানিটা আয়রন প্রচুর। খাওয়ার পরে আপনার হচ্ছে ডায়রিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া হচ্ছে, আর পানি থেকে অনেক বিচ্ছিন্ন গন্ধ আসতেছে। আমরা চাই যে পৌরসভা যেন অতি দ্রুত এসে পুরো পানির ট্যাঙ্কিকে এবং হাউস টাউস আছে সব যেন পরিষ্কার করে। পানির ট্যাঙ্কিতে নামার একটা অংশ আছে, সেই অংশটা আমরা কভারেজ দিয়ে দেব, আর কোনো প্রকার মশাও যেন ঢুকতে না পারে ওখানে নেট দিয়ে দেব। সাপ্লাইয়ের পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে জনস্বাস্থ্য বিভাগ বলছে ওই এলাকার পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি। খাওয়ার ক্ষেত্রে অবশ্যই পানিটা বিশুদ্ধ করে খাবো, ফুটিয়ে হতে পারে, অথবা এখন আধুনিক অনেক ফিল্টার বের হয়েছে। বাসি খাবার যেহেতু আমরা বেশি না খাই। 4-5টি স্পট থেকে পানির নমুনা সংগ্রহ করে এটি আমাদের আঞ্চলিক পানি পরীক্ষাগার বগুড়াতে প্রেরণ করা হয় এবং পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় যে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে সেই ধরনের কোনো কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। গেল এক সপ্তাহে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 200 রোগী। এখনও হাসপাতালে নারী পুরুষ মিলে ভর্তি আছেন 50 জন রোগী। আফজাল হোসেন, মাই টিভি। আনারসের রাজ্য হিসেবে পরিচিত টাঙ্গাইলের মধুপুর উপজেলা। তবে এবার সেখানে বিপ্লব ঘটেছে পেঁপে চাষে। আনারসের পাশাপাশি স্থানীয়রা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে গড়াচ্ছেন নতুন রেকর্ড। চলতি মৌসুমে উপজেলা 1056 হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গেল মৌসুমে আনারসের দাম পড়ে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই অভিজ্ঞতা আর ক্ষতি পুষিয়ে নিতে এবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অনেকেই আনারসের পাশাপাশি সাথী ফল হিসেবে পেঁপে চাষ করেছেন। কেউ আবার জমি লিজ নিয়ে শুধু পেঁপের বাগান গড়ে তুলেছেন। উন্নত জাতের চারা রোপণ করায় প্রতিটি গাছ থেকে 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন পাচ্ছেন কৃষকরা। বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা যায় সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় হওয়ায় কৃষকদের মধ্যে পেঁপে চাষের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। ভালো ফলন হয়েছে, যার জন্য মোটামুটি 30 থেকে 40 কেজির মতো ফলন আসবে বা 2-1 কেজি বেশি আসতে পারে। গতবার তারিখে আমাদের ফলন ভালো হচ্ছে, দামও ভালোই আছে। এখন পর্যন্ত অবশ্যই সহযোগিতা পাই। পাহাড়ি অঞ্চলের কৃষকদের অন্যতম অর্থকরী ফসল হলো আনারস। তবে কৃষকরা এখন আনারসের সঙ্গে সাথী ফসল হিসেবে এবার পেঁপে, আদা, হলুদ, কলা সহ বিভিন্ন ফসল আবাদ করতে শুরু করেছেন, যাতে করে ক্ষতির সংখ্যা কম থাকে। আনারসে লাভ কম, হেলেগা পেঁপে আবাদ করা হয় আর সাথী ফসল হিসাবে এটা
পেঁপে চাষ করা হয়। পেঁপের মধ্যে লাভ বেশি, লেগে আবাদ করা হয় পেঁপে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগে যদি ক্ষয়ক্ষতি না হয় তাই আপনার পেঁপের মধ্যে ভালো লাভ থাকে। পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে বিক্রি হচ্ছে। ইতোমধ্যে অনেক কৃষক লাখ টাকার পেঁপে বিক্রি করেছেন। উপজেলা কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে আমরা চাষ করি এবং আশাবাদী এবার আমরা ভালো লাভবান হব। আমরা পাকা এটা যদি বাজারে বিক্রি করি তাহলে দেখা যায় 2000 থেকে 2200 টাকা মনে বিক্রি করতে পারতেছি। এই 8:30 9টার দিকে কাজ ধরি, এই পেঁপে ওঠান আমার বেতন দেয় 650 টাকা। চলতি মৌসুমে 35 থেকে 37 হাজার মেট্রিক টন পেঁপে উৎপাদনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে চাষের জমি ও ফলন বৃদ্ধি করার জন্য কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয়তা সহযোগিতা করে যাচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আশা করছি যে আমাদের প্রচেষ্টা এবং কৃষকদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে মধুপুর উপজেলা পেঁপে চাষে স্বয়ংসম্পূর্ণ হবে এবং এই পেঁপে চাষটাকে যাতে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি তার দিকে কাজ করে যাচ্ছি। মধুপুরের কৃষকেরা এই সাফল্যে নতুন উদ্দীপনা ও সন্তুষ্টি প্রকাশ করছেন, যা আগামী মৌসুমেও আরও উৎসাহ যোগাবে এমনটা প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। চাঁদপুরের হাজীগঞ্জ একসময়ের শান্ত জনপদ আজ যেন চাঁদাবাজ ও দখলবাজদের অভয়ারণ্য। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে চলছে জমি দখল, চাঁদা আদায় আর ভয়ভীতি প্রদর্শনের মহোৎসব। বিশেষ করে আলোচনায় রয়েছেন বিএনপির সাবেক একাধিক নেতাকর্মী, যাদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। তবে প্রশাসন ও বিএনপি জেলা পর্যায়ের নেতারা বলছেন, কারো বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্টে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাবেক পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যিনি স্থানীয়ভাবে মাইওয়ান সেলিম নামে পরিচিত, 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের অন্ত নেই স্থানীয়দের মধ্যে। সাবেক চেয়ারম্যান মাহবুবের গাড়ি আটকে 1 লাখ টাকা চাঁদা আদায়, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে বিল্ডিং নির্মাণ, ক্যাডার বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব, রেলওয়ের পুকুরের মাছ ধরে নেয়ার অভিযোগ সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছে, প্রশাসনের নীরবতা সেলিমের দাপটকে আরও বাড়িয়ে দিচ্ছে। মিজানুর রহমান সেলিম উনি স্পটে দাঁড়িয়েছিল। আমি যখন ওনাকে বললাম, ভাই অনেকদিন যাবৎ মামলাটা চলতেছে, তো আমি ওর বন্ধু ফ্রেন্ড, সেই সুবাদে আমি আসি, যদি তোমরা পাও মামলার পরে আমি দাঁড়িয়ে থেকে এই সম্পদ তোমাদেরকে বুঝিয়ে দেবো। থানাতে গেছিলাম, থানাতে আমার কোনো অভিযোগ লয়নি এবং আমার কোনো কথা শুনেনি, আমার কাগজপত্র কিছুই দেখেনি। ওইখানে আরো আমারে বকা চকা করে ওনারা বাইর করে দিছে। হাসান হোসেন ওনারা আমার সাইনবোর্ড গুলা ফালাই দিছে, আমার এগুলা ফালাই দিয়ে আর মাছটা যখন ফালাইছে আমার মাছও আসছিল, ওটার ভিতরে আমার কিছুই ধরতে দেয়নি, যাইতেও দেয়নি, আর জোরপূর্বকভাবে ওটা দখল করে নিছে। বর্ণফুল ক্লাবের জমি দখল করে নিজের নামে লিখে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ক্লাবের আহ্বায়ক জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার জমি ফেরত চান। এদিকে সাবেক ছাত্রদলের 2 সদস্য হাসান ও হোসেনের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ। সেলিম মাইওয়ানের সেলিম, তারপরে বুট্টু নজরুল, আইনের প্রতি শ্রদ্ধাশীল জানাইয়া যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিবে আমরা সেইভাবেই নেব, তবে সেলিম গঙ্গের থেকে আমরা মুক্তি চাই। গত বছরের সেপ্টেম্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক শিশু নিহত হয়। বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইমাম হোসেনকে বহিষ্কার করা হলেও সেলিম রয়েছে বহাল তবিয়তে। সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে পড়েন হেনস্থার মুখে। সরাসরি কথা না বললেও এসব অভিযোগ অস্বীকার করেন সেলিম। আপনি আমার কথাই বুঝেন না। সবচেয়ে বড় কষ্ট লাগে কি ভাই, আমি আমার উপকার করে আসলাম, যেখানে আমারে অফার করে ভাই তুই টাকা নেই, সেলিমের অভিযোগের বিষয়টি জেলা বিএনপির সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ পেলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ভুক্তভোগী কোনো অভিযোগ দায়ের করে আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখব এবং সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেলিমের বাসায় অস্ত্র থাকার খবর পেয়ে একাধিক অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুরনো মামলা থাকলেও নতুন অভিযোগ নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা তখন ওনার বাড়িতে রেড দিচ্ছি, যারা রাজনৈতিক লিডার ছিল কেন এই ঘটনাটা ট্যাকেল দিতে পারবে। অভিযোগ পাইলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, মামলা নিবে, মামলা নিয়ে আইনের আওতায় আনবে। মানুষের জন্য রাজনীতির এই ব্রতকে সামনে রেখে
স্থানীয় রাজনৈতিকরা মানুষের সেবা করলেও সেলিমের বেলায় তার উল্টোটা। বৃহৎ রাজনৈতিক দলের নাম ভাঙে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ও স্থানীয় পর্যায়ে ক্ষুণ্ণ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় নেতাকর্মীদের। যদিও নির্যাতনের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি অনেকেই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফুলতলী গ্রামে অবস্থিত শতবর্ষী শ্রীফুলতলী জমিদার বাড়ি একটি ইতিহাসের সাক্ষী, একটি ঐতিহ্যের প্রতীক। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে গড়ে ওঠা এই স্থাপনাটি শুধু জমিদারির শাসনেরই কেন্দ্র ছিল না, বরং কালিয়াকৈর থানার সূচনা রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আজও শত শত দর্শনার্থী ছুটে আসেন এ বাড়ির গন্ধমাখা স্মৃতির টানে। প্রতিনিধি এ কে এম শিশির রিপোর্টে থাকছে বিস্তারিত। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিবলতলী গ্রামে দাঁড়িয়েছে এক শতাব্দীর পুরনো এক ঐতিহ্যবাহী স্থাপনা। বলছিলাম শিবলতলী জমিদার বাড়ির কথা। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই বাড়ির গোড়াপত্তন, যার পিতা খোদা নেওয়াজ খান ছিলেন শিবলতলী জমিদার স্টেটের কর্ণধার। এই বাড়িটি একসময় জমিদারি শাসনের কেন্দ্র ছিল। রহিম নেওয়াজ খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কালিয়াকৈর থানা, যা আজও তার অবদানের সাক্ষ্য বহন করে। বর্তমানে বাড়িটি দুই তরফে বিভক্ত। বড় তরফ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, আর ছোট তরফে বসবাস করেন জমিদারের উত্তরসূরিরা। নাটক ও চলচ্চিত্রের জন্য ছোট তরফ ভাড়া দেওয়ারও প্রচলন রয়েছে। আমি হরিরামপুর থেকে আসছি এই জমিদার বাড়িটা দেখার জন্য। জমিদার বাড়িটা অনেক সুন্দর। জমিদার বাড়ি দেখে আমাদের অনেক ভালো লাগলো। এই জমিদার বাড়ি আমাদের কালিয়াকৈরের ঐতিহ্য এবং গর্ব। ঐতিহ্যের সাক্ষী এই বাড়িটি পর্যটনের জন্য সংরক্ষণ করা দরকার। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা সম্ভব। আর জমিদার বাড়ির পাশেই গড়ে উঠেছে একটি মহিলা কলেজ ও একটি মাদ্রাসা, যা এই অঞ্চলের শিক্ষার প্রসারে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই যে স্কুল কলেজ মাদ্রাসা সব আমি করেছি, আমার বাপ করে দিয়ে গেছে। এই বাড়ি থেকে কালিয়াকৈর সব করছে। তারা শিক্ষিত না হলে হবে না, শিক্ষিত হইতে হবে। এটা অনেক জায়গায় নষ্ট হয়ে যাইতেছে, তো আমরা চাই যে এটার সংস্কার হোক। সরকারের পক্ষ থেকে আরো এটা সংস্কার করলে আমার মনে হয় আরো অনেক টুরিস্ট বাড়তো এবং এটা অনেক ভালো লাগতো। আর এদিকে উপজেলা প্রশাসন বলছে এই জমিদার বাড়িটি অযত্নে পড়ে রয়েছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গড়ে উঠতে পারে। সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকে সেক্ষেত্রে করা যাবে, এবং সরকারি যদি কোনো অনুদানের প্রয়োজন থাকে যেটার মাধ্যমে আরো সুন্দর করা যায়, পর্যটকদের বেশি আকর্ষিত করা যায়, সেটা আমরা ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। শিবলতলী জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের জীবন্ত এক দলিল। যথাযথ সংরক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে এটি হয়ে উঠতে পারে গাজীপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এ কে এম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর। সৌদি আরবের প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 উপলক্ষে রিয়াদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চিটাগাং জায়ান্টস টিম। মোহাম্মদ আব্দুল মতিনের সঞ্চালনায় চিটাগাং জায়ান্টস দলের কর্ণধার মোহাম্মদ কারি আবদুল্লাহ হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটওয়ারি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ হাজি সেলিম, মোহাম্মদ আফসার, মোহাম্মদ হাসান এবং সহকারী টিম ম্যানেজার ইমাম হাদি সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে দলের কর্মকর্তারা জানান, সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় এই আয়োজনে অংশ নিতে প্রস্তুত এই দলটি। চিটাগাং জায়ান্টস শুধু একটি ক্রিকেট দল নয়, বরং এটি প্রবাসীদের মিলন মেলা, যেখানে খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে বন্ধুত্ব, ভ্রাতৃত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত দুজন প্লেয়ার এর সাথে খেলবেন প্রবাসী বাংলাদেশি প্লেয়ার। ইতিমধ্যে চিটাগাং জায়ান্টস দলে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি আরব জাতীয় দলের ক্যাপ্টেন মোহাম্মদ হিশাম। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মাছিহাতা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পূর্ণ মহাসম্মেলন ও পাক ভারত উপমহাদেশে ইসলামী আন্দোলনের অন্যতম স্থপতি শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমতুল্লাহ আলাইহের ৫৫তম পবিত্র ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজনে মাহফিলে ভক্তবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক নসিহত করেন দরবার শরীফের হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব এবং আল্লামা শাহ সৈয়দ খায়রুল কুদ্দুস আজিম। বক্তারা ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি ও আনন্দপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে। শুক্রবার রাত ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সংঘর্ষের
মধ্যে বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা 8 জনের মধ্যে 6 জন গুলিবিদ্ধ এবং 2 জনের মধ্যে ককটেলের আঘাতে আহত হয়েছেন। এদের মধ্যে 5 জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন, গত বুধবার একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগার বিষয় নিয়ে শুক্রবার দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। তারা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকার অপকর্মে লিপ্ত না থাকতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেউ যদি দলের পরিচয় দিয়ে অপরাধ করে তার দায়ভার দল দিবে না। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম ফরহাদ ও ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদ হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ধামরাই পৌর শহরের বিজয়নগর বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে যাত্রাবাড়ি গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালি শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও 57 নং ওয়ার্ড হাজী মাজার ইউনিয়ন বিএনপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এতে পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির, পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল সহ মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মৌজারটেক চত্বর থেকে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। তিনি বলেন, ভবিষ্যৎ আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাবেশে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন। এর আগে মৌজারটেক চত্বর থেকে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উদ্যোগে পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালদিঘি মাঠে সমাবেশে মিলিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরিফ সরতাজ। এতে শতাধিক ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও ধর্মপ্রাণ সাধারণ জনগণ অংশ নেন। আলোচনা সভা, সালাতুস সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলীয় নেতৃবৃন্দের উপর নৃশংস হামলার সঠিক তদন্ত, হামলাকারী এবং নির্দেশদাতা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট অপরাধীদের শাস্তির দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে বিক্ষোভ মিছিল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মহাসমাবেশে উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট তানভীর রয়েলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাধক হারুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কুষ্টিয়া শহর গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি এম শাহেদ রঞ্জু সহ অনেকে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা এম.এন. পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির
আমির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিবার্ষিক সম্মেলনের ভোটের মধ্যে দিয়ে কুমারখালী উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনসার প্রামাণিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু ও জাহাঙ্গীর আলম জিলাল।